হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি কিন্তু আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নারাজের পরবর্তী অংশ। হাইরোগ্লিফিকের দেশে কেমন লাগছে বলো তো? প্রত্যেকটা গল্পই কিন্তু খুব সুন্দর। আমি জানি না, আগেই বলেছি তারা আছো নাকি, তারা শুনছো নাকি, আমার জানা নেই। কিন্তু যারা বর্তমানে নারাজ শুনছো, তাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি দেবরতী মুখোপাধ্যায়ের লেখা নারাজের পরবর্তী অংশ। যত যাচ্ছি তত যেন আরো জড়িয়ে পড়ছি বইটার প্রতি। আমার দেবারতী মুখোপাধ্যায়ের লেখা প্রথম গল্প পড়া এটা। তোমাদের কার কার জানিও তো আমাকে। আরও যদি থাকে আমাকে সেটাও জানিও। তার লেখা আমার ব্যক্তিগতভাবে এখন প্রচণ্ড ইচ্ছা যে তার প্রত্যেক কটা উপন্যাস বা গল্প গোগ্রাসে পড়া। এবার সময়ের অভাবে একটু কম হচ্ছে, কিন্তু তোমাদের জন্য আমি চেষ্টা করছি টাইম টু টাইম জিনিসগুলো নিয়ে আসা। তো শুরু করলাম। গোধূলিবেলা সূর্যদেব অস্ত যাওয়ার প্রাক্কালে হরিদ্রাব নরম রোদ বিকিরণ করেছেন চারপাশে। পাখিরা নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে। একটু পরেই তারা উড়ে যাবে নিজেদের বাসস্থানে। ব্যস্ত কর্নওয়ালিস স্ট্রিটে বেশ জনসমাগম। কিছুক্ষণ অন্তরই টগবগিয়ে ছুটে যাচ্ছে ঘোড়ার গাড়ি। কখনো এক্কা কখনো জুড়ি। তাদের কেচোয়ানের হাইয়ক ডাকে চমকিত হওয়ার আগেই এসে পড়ছে কোনো পালকি। পালকি বাহকদের হুমনা হুমনা ডাক ছড়িয়ে যাচ্ছে চারপাশে। পথচারীরা হেঁটে চলেছে, দ্রুত তাদের গতি। তাদের মধ্যে কেউ ঝাঁকাওয়ালা, কেউ মুটেওয়ালা, কারুর হাতে আবার বই দেখে বোঝাই যাচ্ছে সে ছাত্র। এমনই একজন ছাত্র হেঁটে চলেছিল, তার নাম সৌরেন্দ্র। বয়স 20 ছুঁয়েছে সবে। সে আগের বছর মেট্রোপলিটন কলেজ থেকে বিএ পাশ করেছে। বাড়ি পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায়। তার এখন খুব ইচ্ছে ডাক্তারি পড়ার। কর্নওয়ালিস স্ট্রিটে সাধারণ ব্রাহ্ম সমাজের যে উপাসনা মন্দিরটি রয়েছে, তার বিপরীতের বাড়িটির সামনে উপস্থিত হয়ে সৌরেন্দ্র কিছুক্ষণ দাঁড়ালো। তারপর পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। এই বাড়িটি 3 তলা ও সুবিশাল। এদিক ওদিক জানলা ও তাতে শুকোতে দেওয়া জামা কাপড়ের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে বাড়িতে সদস্য সংখ্যা অনেক। সৌরেন্দ্রর ভাবগতিক দেখেই বোঝা যাচ্ছিল সে আর এগোতে ইতস্তত করছে। এদিক ওদিক তাকিয়ে সে কাউকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু সেভাবে কাউকে দেখতে না পেয়ে একরকম বোধহয় নিরুপায় হয়েই এগোলো বাড়ির প্রধান দরজার দিকে। প্রধান দরজায় এসে করাঘাত করার আগেই দরজাটা সশব্দে খুলে গেল। অন্য একটি তরুণ হাস্যোজ্জ্বল মুখে বলল, এই তো, তোমার কথাই ভাবছিলাম। এসো এসো। সৌরেন্দ্র বেশ সংকুচিত ছিল, কিন্তু বন্ধুর স্বতঃস্ফূর্ত ও জড়তাহীন ব্যবহারে সে মুহূর্তে সহজ হয়ে উঠল। তার বন্ধু উপেন্দ্রকিশোর আলিঙ্গনের জন্য দুহাত বাড়াতেই সে জড়িয়ে ধরল তাকে। মাঝের কয়েক মাস যে ঝড় তার উপর দিয়ে গিয়েছে, সে প্রচণ্ড অনাদরে অপমানে তার দিন কেটেছে। তারপর একজনের কাছ থেকে এমন উষ্ণ আলিঙ্গন তাকে দুর্বল করে তুলল। সে আবেগপ্রবণ মানুষ, মুহূর্তে চোখের পাতা ভিজে উঠল। উপেন্দ্রকিশোর বলল, চলো আর দেরি করো না, বাবা মশাইকে তোমার কথা বলে রেখেছি, উনি অপেক্ষা করছেন। বাম হাতে চেটো দিয়ে চোখের কোনা মুছে সৌরেন্দ্র বন্ধুকে অনুসরণ করল। এই বাড়িটি তার বন্ধু উপেন্দ্র কিশোরের শ্বশুরালয়। উপেন্দ্র কিশোরের বিবাহ হয়েছে বছরখানেক হলো। সে এই বাড়িতেই থাকে। বাড়ির মধ্যে বেশ কিছু অলিগলি ও ঘর পেরিয়ে তাকে নিয়ে উপেন্দ্র কিশোর যে ঘরের সামনে এসে উপস্থিত হলো, সেটি প্রকাণ্ড এবং 4টি দেওয়ালের প্রায় পুরো অংশটাই বইয়ে ঠাসা। একদম মাঝখানে একটা পড়ার টেবিল, তাতে এই দিনের বেলাতেও আলো জ্বলছে। সেখানে বসে মনোযোগ সহকারে কিছু লিখে চলেছেন এক প্রৌঢ়, কৃষ্ণবর্ণ একহারা দেহ, দীর্ঘকায় হয়। টেবিলটি তার পক্ষে একটু নিচু হয়ে গিয়েছে, ফলে কিছুটা ঝুঁকে লিখতে হচ্ছে তাকে। লেখার সঙ্গে সঙ্গে নিজের মনে তিনি বিড়বিড় করছেন। সমান্তরালে কাঁপছে তার কাঁচা পাকা গোফটিও। সৌরেন্দ্রর বুকের ভেতর কেউ যেন দুম দুম করে হাতুড়ি পেটাচ্ছিল। ইনিই সেই অবলাবান্ধব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, সঞ্জীবনীতে যার প্রখর যুক্তিজালে রচনা করা প্রবন্ধ পড়ে সে শিহরিত হয়ে ওঠে। ইনিই সেই যিনি বীর নারী লিখেছেন। বীর শব্দের সঙ্গে যে নারীর মেলবন্ধন ঘটানো যায়, সেই কাব্য না পড়লে সে যে জানতেই পারত না। আর যবে থেকে সেই কাব্য পড়েছে, তবে থেকে বাস্তবে অমনি একটি বীরাঙ্গনাকে দেখার জন্য সে উদগ্রীব হয়ে উঠেছে। উপেন্দ্র কিশোর এক ঝলক বন্ধুর দিকে তাকালো, তারপর ঘরের ভেতর দিকে মুখ ঘুরিয়ে নম্র কণ্ঠে বলল, বাবা মশাই, আসবো? দ্বারকানাথ মুখ তুলে তাকালেন, চোখে জিজ্ঞাসু দৃষ্টি। উপেন্দ্র কিশোর গলা খাকারি দিয়ে বলল, আমার যে বন্ধুর কথা বলেছিলাম আপনাকে, সে এসেছে। ওর নাম সৌরেন্দ্র ঘোষাল, বাড়ি ময়মনসিংহে, মসুয়া গ্রামে। এখানে থাকতো শিয়ালদার এক মেস বাড়িতে। দ্বারকানাথ
ভালো করে একবার নিরীক্ষণ করলেন সৌরেন্দ্রকে। তারপর বললেন, হ্যাঁ মনে আছে, এসো ভেতরে এসো। তারপর সামান্য পিছন ফিরে কাউকে একটা বললেন, কিরে তোর হলো? সৌরেন্দ্র এতক্ষণ লক্ষ্য করেনি বিশাল পড়ার টেবিলের পেছন দিকে মেঝেতে শতরঞ্জি পেতে উবু হয়ে বসে রয়েছে এক তরুণী বিধবা। ঘোমটা টেনেছে, কিন্তু সেই অবস্থাতেই দোয়াতে কলম ডুবিয়ে গোটা গোটা অক্ষরে কি যেন লিখছে সাদা কাগজে। দ্বারকানাথের প্রশ্নের উত্তরে মেয়েটি মিনমিন করে বলল, বিয়ের পরে কি? কিছুতেই মনে করতে পারছি না নতুন দাদা, এসো। দ্বারকানাথ বিরক্ত মুখে বললেন, প্রতিদিন ওই পিতে গিয়েই তুই কেন হোঁচট খাস? সেটা তো বুঝতে পারি না বাপু। পির পরে কিউ, তারপর আর, তারপর এস। এত সাধারণ ভুল বারবার করলে কে তোকে স্কুলে ভর্তি নেবে ভুবন? ভুবন নামের মেয়েটি অপরাধী মুখে অমনি হুমড়ি খেয়ে খাতার ওপর বড় বড় করে কিউ লিখতে লাগলো। রকম সকম দেখে সৌরেন্দ্রর হাসি পেল। মেয়েটির পুরো নাম কি? ভুবনময়ী না ভুবন মোহিনী? যাই হোক, উপেন্দ্র কিশোর এগিয়ে যাচ্ছে দেখে সে পিছু পিছু গিয়ে দ্বারকানাথকে প্রণাম করল। দ্বারকানাথ চোখ থেকে চশমা খুললেন, সৌরেন্দ্রর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে বললেন, বাড়ি থেকে কি শুধু তাড়িয়ে দিয়েছে, নাকি সঙ্গে খাই খরচে টাকা পাঠানোও বন্ধ করেছে? সৌরেন্দ্র নতনেত্রেই লজ্জিতভাবে জবাব দিল, আজকে বাবা আর টাকাও পাঠাচ্ছে না, 3 মাস হলো। হুম। দ্বারকানাথ বললেন, তবে আর কি, আমার ভিতে তো রয়েছে, এইখানেই তল্পিতল্পা নিয়ে চলে এসো। সামনেই মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে, বিএ পাশ করেছো যখন চান্স পেয়ে যাবে। তবে একটা কথা আগেভাগেই বলে রাখি বাপু, আমরা খুব সাদামাটা খাই। সপ্তাহে 3 দিন নিরামিষ, 4 দিন আমিষ। মাসে মাংস এ বাড়িতে ঢোকে না। তো তোমার এতে চলবে তো? তোমার এতে চলবে তো? সৌরেন্দ্র সঙ্গে সঙ্গে লম্বা করে ঘাড় নাড়ল। আজ্ঞে হ্যাঁ বাবা মশাই, খুব চলবে। আবেগে তার চোখে জল এসে পড়েছিল। কোনো মতে লুকিয়ে সেই জলটুকু সে মুছে নিল। জন্মাবধি দরিদ্র কাকে বলে সে জানত না। ছোট থেকে বৃত্তের মধ্যেই বড় হয়েছে। তার বাবা পূর্ববঙ্গের ছোটখাটো একজন জমিদার। তিনি চেয়েছিলেন সৌরেন্দ্র জমিদারির কাজ ধীরে ধীরে শিখুক, কিন্তু সে নিজে মহল পরিদর্শনের চেয়ে বইয়ের পাতায় ডুব দিতেই বেশি ভালোবাসত। কাছারি বাড়িতে হিসাবের খাতায় চোখ বুলানো ছিল তার ঘোর অনীহা। নিজের লেখাপড়া শেখার আগ্রহে ও মেধার জোরে বাড়ির আপত্তি সত্ত্বেও সে পড়তে এসেছিল কলকাতায়। শিয়ালদা স্টেশনের কাছে একটা মেসবাড়িতে ভাড়া নিয়েছিল গোটা 3 তলাটা। ও নিজে আপত্তি তুললেও বাবা সেদিন শোনেননি। জমিদার তনয় হয়ে সে কি এমন ছেলেদের সঙ্গে এক ঘরে থেকে জাত খোয়াবে নাকি? তার জন্য গোটা 3 তলা সাজানো হয়েছিল বড় পালঙ্ক, দেরাজ, জাজিমের গদিতে। প্রতি মাসে ময়মনসিংহ থেকে তার জন্য আসতো ফল, মিষ্টি, আরো কত রকম জিনিস। সৌরেন্দ্র সেসব ভাগ করে খেত বন্ধুদের সঙ্গে। এইভাবে সে পাশ করলো এন্ট্রান্স এফএ। কিন্তু তারপরই ছোটখাটো একটা বজ্রপাত ঘটে গেল তার জীবনে। তখন সে বিয়ে পড়ছে। হঠাৎ করেই সে এসে পড়ল এক নব্য যুবক দলের সংস্পর্শে, যারা বিশ্বাস করে না সনাতন পৌত্তলিকতায়, যারা যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কারগুলোকে তুড়ে মেরে উড়িয়ে দেয়, যারা বিশ্বাস করে ঈশ্বর এক ও অভিন্ন এবং তাকে পাওয়ার একমাত্র উপায় নিঃশর্ত উপাসনা। উপেন্দ্র কিশোরের মতো ব্রাহ্ম বন্ধুদের ছুতমার্গশূন্য ও কুসংস্কারহীন চিন্তা জোয়ারে ভেসে সৌরেন্দ্র উদ্বুদ্ধ হয়ে সেদিন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলো। ঘটনাচক্রে সেদিনই দেশ থেকে এসে উপস্থিত হলেন ওর বাবা। যদিও বা পরে রয়েস হয়ে দুঃসংবাদটা পাঠানো যেত, নিহাতি দৈবের দুর্বিপাকে তার হলো না। একমাত্র পুত্রের এহেন পদস্খলনে বাবা বজ্রঘাত হয়ে গেলেন। তারপর পুত্রের ঘরে আর জলস্পর্শ পর্যন্ত করলেন না, বেরিয়ে গেলেন। পরে দেশ থেকে এলো এক দীর্ঘ পত্র। পুত্রকে কলকাতায় পাঠিয়ে তিনি যে কত বড় ভুল করেছেন সেই আক্ষেপই বর্ণিত হয়েছিল চিঠির ছত্রে ছত্রে। সৌরেন্দ্রকে তিনি আর পুত্র বলে স্বীকার করেন না, তাই সৌরেন্দ্রও যেন আর ময়মনসিংহে প্রত্যাবর্তনের চেষ্টা না করে। যদি যথোপযুক্ত প্রায়শ্চিত্ত করে সে হিন্দু ধর্মে ফেরত যেতে স্বীকৃত হয়, তবে তিনি সানন্দে পুত্রাগমনের প্রতীক্ষা করবেন। সেই প্রথম। তারপর এই কয়েক মাসে নানা রকম প্রলোভন দেখানো হয়েছে তাকে। কখনো দেওয়া হয়েছে অসুস্থ মায়ের দোয়াই, কখনো দেশ থেকে জমিদারি দেখাশোনা করার দায়িত্বে থাকা নায়েব মহাশয় এসে বুঝিয়েছেন তাকে। এমনকি দেশে যে তার জন্য পরমা সুন্দরী একটি পাত্রে নির্ধারিত রয়েছে, হিন্দুত্বে ফেরা মাত্র গোটা গ্রাম জুড়ে বেজে উঠবে নহবত, সেই নববধূর অলক্ত রঞ্জিত পদচিহ্নে ভরে যাবে সৌরেন্দ্রের মহল, তার প্রলোভনও দেখানো হয়েছে বারবার। কিন্তু সৌরেন্দ্র কিছুতেই বিচলিত হয়নি। জন্মহতে যে ধর্মের জীর্ণ অনুশাসনও প্রতিফলিত হতে দেখেছে নিজের পরিবারে, পারিপার্শ্বিক সমাজে তার অসারতা উপলব্ধি করে সে বীতশ্রদ্ধ, বিরক্ত। ব্রাহ্ম ধর্মের মুক্তমনা সংস্পর্শে এসে সে বুঝেছে বর্তমান হিন্দু ধর্মের অধিকাংশ আচার বিচার আদি বৈদিক যুগের অনুশাসনের বিকৃত অপভ্রংশ মাত্র।
আদি যুগে যে বেদে ছিল নারী পুরুষের স্বচ্ছন্দ সহাবস্থানের উদাহরণ, নারীরা যেখানে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে আলোকপ্রাপ্তা হতেন, প্রকাশ্যে বেরোতেন, এমনকি অধ্যাপনা করতেন, কয়েক শতাব্দী পরেই স্মার্ত পণ্ডিতদের স্বকল্পিত ও স্বপ্রণোদিত শাস্ত্রে ক্রমশই তাদের ঠেলে দেওয়া হলো অন্তরালের অন্ধকারে, রুদ্ধ করা হলো তাদের শিক্ষা, চালানো হলো নানা রকম বিধিনিষেধ, গৃহ্যসূত্র মনুসংহিতার মতো অনুশাসনে চেয়ে গেল দেশ। মানুষ বিস্মৃত হলো ঋগ্বেদের সমতা, আঁকড়ে ধরল পরবর্তী যুগের অপভ্রংশগুলোকে। শুরু হলো বাল্যবিবাহ, সতীদাহের মতো কুৎসিত প্রথাগুলি। নারীর সঙ্গে পাল্লা দিয়ে সমাজে মাথাচাড়া দিয়ে উঠল বর্ণাশ্রম, ব্রাহ্মণ সে যত হীনই হোক সর্বশ্রেষ্ঠ, আর শূদ্র সে যত মহৎই হোক সে নীচ। এই বৈষম্যে অভ্যস্ত হতে শুরু করলো সমাজ। সৌরেন্দ্র বিশ্বাস করে নারী ও শূদ্রের প্রতি এই প্রচণ্ড অবিচারের জন্য হিন্দু ধর্মের আজ এই দশা। রামমোহনের দেখানো পথে সেও বিশ্বাস করে ধর্মান্তর নয়, কুসংস্কার মুক্ত হয়ে আদি বেদকে আঁকড়ে ধরলেই হবে সমাজ সংস্কার। আর সেই জন্যই পরিবারের কোনো রকম আকর্ষণে সে প্রলোভিত হয়নি, দীক্ষিত হয়েছে ব্রাহ্ম ধর্মে, যুক্ত হয়েছে সাধারণ ব্রাহ্ম সমাজে, প্রতিজ্ঞা করেছে শিবনাথ শাস্ত্রী, উমেশ দত্ত, দ্বারকানাথ গাঙ্গুলির মতো মানুষের প্রভাবে থেকে সে ভালো কিছু করবে। বাবা ধীরে ধীরে হাল ছেড়ে দিয়েছেন, বুঝেছেন কোনো শর্তেই এই জেদি অবাধ্য পুত্রটিকে ফিরিয়ে আনা সম্ভব নয়। অপরিসীম ক্রোধে তিনি তখন নিয়েছেন ভাতে মারার পন্থা, বন্ধ করেছেন কলকাতায় টাকা পাঠানো। সৌরেন্দ্র গোটা ৩ তলা ছেড়ে দিয়ে নিয়েছে একটা ছোট ঘর, ৩-৪ মাস বন্ধুদের থেকে চেয়ে চিনতে কাটিয়েছে, কিন্তু সে আর কতদিন। ক্রমে ডাক্তারি পড়া তো দূর, কলকাতা শহরে থাকা খাওয়ার সংকুলন করাই তার পক্ষে সমস্যার হয়ে দাঁড়ালো। বাধ্য হয়ে সে যখন ভাবছে গ্রামের দিকে কোথাও স্কুল মাস্টারির কাজ নিয়ে চলে যাবে, তার বন্ধু উপেন্দ্র কিশোর অযাচিতভাবে তাকে এই প্রস্তাব দিয়েছে। আমার শ্বশুরমশাই এক আশ্চর্য মানুষ সৌরেন্দ্র, তুমি বললে বিশ্বাস করবে না। মেয়েদের দুঃখ কষ্ট কি করে দূর করা যায় তা নিয়ে তিনি দিনরাত চিন্তা ভাবনা করেন। জানলে তুমি আশ্চর্য হয়ে যাবে। শুধু মেয়েরা কেন, চা বাগানের গরিব শ্রমিক, কারখানার কুলি, সমস্ত শোষিত অত্যাচারিত নিপীড়িত মানুষের জন্য তার প্রাণ কাঁদে। তোমাকে সৎ কারণে এইভাবে অসুবিধায় পড়তে হচ্ছে জেনে তিনি নিজে থেকেই তোমাকে আশ্রয় দিতে চেয়েছেন। সৌরেন্দ্র চুপ করেছিল। ও শুনেছে অবলাবান্ধব পত্রিকার সম্পাদক দ্বারকানাথের বিশাল বাড়িতে এত মানুষ আশ্রিত থাকেন, যে লোকে তার নামই দিয়েছে অবলা ব্যারাক। দ্বারকানাথ গাঙ্গুলির স্ত্রীও নাকি এক মহীয়সী নারী, যিনি সমাজের নানা প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জয় করেছেন একের পর এক বাধা, যিনি গোটা বাংলাকে আশ্চর্য করে পড়েছেন মেডিকেল কলেজে। সামনের বছর পাশ করলে তিনিই হবেন প্রথম বাঙালি মহিলা চিকিৎসক। কি অসামান্য এই দম্পতি! এমন সাহচর্যের থাকার লোক সৌরেন্দ্র সংবরণ করতে পারেনি। তাই শিয়ালদার মেস ছেড়ে সে অবশেষে এই বিখ্যাত বাড়িটিতেই চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। দ্বারকানাথের সঙ্গে আলাপ পরিচয় মিটলে উপেন্দ্রকিশোর তাকে নিয়ে চলে গেল বাড়ির ভেতর। লম্বা উঠোন, ঘরের পর ঘর, সিঁড়ি বেয়ে উঠতে উঠতে উপেন্দ্রকিশোর বলল, আমি আর আমার স্ত্রী থাকি দোতলার কয়েকটি ঘর নিয়ে। তুমি অবশ্য থাকবে ৩ তলায়। ৩ তলায় আমাদের নিয়মিত আসর বসে, তোমার ভালোই লাগবে, চলো আলাপ করিয়ে দিই। সৌরেন্দ্র বলল, তোমার স্ত্রীকে দেখছি না। উপেন্দ্রকিশোর ৩ তলার একটি কক্ষে প্রবেশ করতে করতে বলল, সে স্কুলে গিয়েছে, এলে পরিচয় করবো খন। তুমি এদিকে এসো। ঘরটি আয়তনে বেশ বড়, কিছুটা লম্বাকৃতি। ঘরের এক কোণে একটি কাঠের টেবিলে মুখোমুখি চেয়ারে বসে রয়েছে 2 যুবক। তাদের মধ্যে একজনের দিকে প্রথমেই দৃষ্টি চলে যায়। যুবকটি অত্যন্ত সুদর্শন, বয়স 27-28 হবে, ঋজু দোহারা চেহারা, উজ্জ্বল চোখ দুটিতে বুদ্ধিদীপ্ত ছোঁয়া। তার হাতে একটি খাতা ও কলম, কিন্তু সে লিখছে না, অন্যমনস্কভাবে তাকিয়ে রয়েছে বাইরের জানলার দিকে। জানলার গড়াদে লেজ ঝুলিয়ে বসে আছে একটি রঙিন পাখি, সে গলা বাড়িয়ে এদিক ওদিক দেখছে। ঘরের ভেতর ঝুলছে একটি টিয়া পাখির খাঁচা, খাঁচার সেই টিয়া পাখির বাইরের রঙিন পাখির দিকে একবার তাকাচ্ছে, পরেক্ষণি মুখ ঘুরিয়ে নিচ্ছে। রঙিন পাখিটিও বেশ ঠাড়ে ঠুড়ে তাকাচ্ছে টিয়াটার দিকে। বেশ মনোরম দৃশ্য। টেবিলের বিপরীত প্রান্তে বসে থাকা দ্বিতীয় যুবকটি ভীষণ ব্যস্ত। সে নাকের উপর চশমা এঁটে একটা জাবদা হিসেবের খাতা থেকে কি সব লিখছে আর হাতে করগনি হিসাব করছে। উপেন্দ্রকিশোর টেবিলের দিকে এগিয়ে এসে দ্বিতীয় যুবকটির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আলাপ করে দিই, ইনি গগনচন্দ্র হোম। পরিচয়ে শুধু ব্রাহ্ম নেতা বললে ভুল হবে। এই সেই আপদ যার পাল্লায় পড়ে আমি ব্রাহ্ম হই, এবং ঠিক তোমারই মতো বংশের কুলাঙ্গার হওয়ার গুরু অপরাধে আমার পিতৃদেব আমায় সম্পত্তি থেকে বঞ্চিত করে। বাহ হে বাহ! আচ্ছা অকৃতজ্ঞ তো তুমি।
গগনচন্দ্র হিসাব থেকে মুখ তুলে খেকিয়ে উঠল। পিতৃদেব বঞ্চিত করেছিলেন সেই কথা ফলাও করে বলছো? আর পরে যে বিমাতা তোমায় প্রাপ্য অংশের পুরোটা দিয়েছেন সেটা তো বলছো না? হে, কপাল গুনে অমন বিমাতা পাওয়া যায়। উপেন্দ্রকিশোর হাসতে লাগলো। আহা, ঠাট্টা বোঝো না কেন ভায়া? ভাগ্যে সেই সীতারাম ঘোষ স্ট্রিটের মিসে থাকতে গিয়েছিলাম, তবেই তো তোমার মতো বন্ধু পেলাম। গগনচন্দ্র মুখে একটি বিচিত্র ভঙ্গি করে আবার খাতায় মনোনিবেশ করল। উপেন্দ্রকিশোর এবার তাকালেন প্রথম যুবকটির দিকে। সে তখনও উদাস চোখে তাকিয়ে রয়েছে জানলার পাখিটির দিকে। ইনি দেবেন ঠাকুরের ছোট ছেলে, নাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিজেও একজন সুকবি ও গীতিকার হিসেবে ইদানিং বেশ নাম করেছেন। আমাদের কাছে অবশ্যই শুধুই রবি আমাদের কাছে অবশ্য ও শুধুই রবি। সে গান লেখে আর আমি তার গানের সাথে বেহালা বাজাই। নাম নয়, বদনাম বলো। রবি চমক ভেঙে এদিকে তাকালো। তোমাদের সঞ্জীবনীতে আমার লেখা নিয়ে যা বিদ্রূপ হয় তাতে বদনাম বলাটাই যুক্তিযুক্ত। হা হা হা। কেন ভাই? সঞ্জীবনীতে আমার শ্বশুর মশাই তোমার সাত কবিতাটার কত প্রশংসা করেছিলেন, তা কি ভুলে গিয়েছ? উপেন্দ্রকিশোর লঘু এসে সৌরেন্দ্রের দিকে ফিরল। ইনি সৌরেন্দ্র ঘোষাল, আমাদের ব্রাহ্ম স্কোয়াডের নতুন সদস্য। গত বছর বিএ পাশ করেছেন। গগনচন্দ্র ও রবি দুজনেই সৌরেন্দ্রের দিকে তাকিয়ে নমস্কার করল। সৌরেন্দ্র স্মিতে মুখে বলল, আপনার লেখা আমি পড়েছি ভারতী পত্রিকায়, যখন বউ ঠাকুরানীর হাট বলে যে উপন্যাসটি সেখানে ধারাবাহিকভাবে প্রকাশ হতো। খুব ভালো লেগেছিল পড়তে। বিশেষত মোহনলাল আর মঙ্গলা, এই দুই চরিত্রকে যা সুন্দর ফুটিয়ে তুলেছিলেন, অনবদ্য। রবি লজ্জায় মুখ নামিয়ে ফেলল। এই তার এক দোষ। ২৬ বছরের যুবা সে। তরুণ কবি হিসেবে বেশ খ্যাতিও ছড়েছে এদিক ওদিক। পত্রপত্রিকায় নিজের লেখার প্রশংসা পড়তে তার প্রচন্ড আনন্দ হয়, কিন্তু সাক্ষাতে কেউ প্রশংসা করলেই কোথা থেকে যেন একরাশ লজ্জায় সে জড়ো হয় তার মুখে। আরক্ত মুখখানি তখন সে লুকোবার পথ পায় না। কথা ঘোরানোর জন্য সে দ্রুত বলে উঠল, তোমার কি এখন আর সময় হবে উপেন্দ্রকিশোর? না হলে বলো, আমি এবার উঠবো, একটু কাজ আছে। কেন? বেশ তো পাখিটার দিকে তাকিয়ে গান লিখছো, লেখো, আমায় একটু সময় দাও। সৌরেন্দ্রকে এখানে থিতু করেই বেহালাটা নিয়ে আসছি। রবি আবার খাতার দিকে তাকালো। উপেন্দ্রকিশোর তার বেশ ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বাকিদের সামনে নিজেকে জাহির করতে তার কুণ্ঠা হচ্ছিল। তবু সে বলে ফেলল, গান নয়, কবিতা। লেখা শেষ, শুনবে? শুনি শুনি। পরম উৎসাহে মুখ তুলল গগনচন্দ্র। রবি একটু গলা ঘাকারি দিল, তারপর কাগজটা তুলে পড়তে লাগলো। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি, আয় খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরিব। আহা, সাধু সাধু। আমি বলে দিচ্ছি, বিদ্যাসাগর মশাইয়ের এই নাতি তোমার যতই দুর্নাম করুক, বিদ্যাসাগর মশাইয়ের ওই নাতি তোমার যতই দুর্নাম করুক, এই ছেলে একদিন বাংলা সাহিত্যের চূড়ায় অবস্থান করবে। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার কথা মিলিয়ে নিও। ঘরের অন্য কোণ থেকে উচ্চকিত প্রশংসা ভেসে আসতে সৌরেন্দ্র চমকে সেদিকে তাকালো। এতক্ষণ খেয়াল করেনি সেদিকে ঘরের একেবারে ভেতরের দিকে একটি জানলার সামনে মুখোমুখি পদ্মাসনে ব্যাঘ্র চর্মের ওপর বসে রয়েছেন এক ভদ্রলোক। পরনে রক্তাভ আলখাল্লা, কপালে লম্বাটে রক্ততিলক, চুল বেশ লম্বা, নেমেছে ঘাড়ের নিচ পর্যন্ত। মধ্যবয়স্ক, কিন্তু চেহারা সুঠাম ও মেদবর্জিত। সৌরেন্দ্র লক্ষ্য করল ভদ্রলোক চোখ বন্ধ করে কথাগুলো বললেন এবং এখনো চোখ বুজেই রয়েছেন। উপেন্দ্রকিশোর ডাকল, ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই। বার কয়েক হাঁকাহাঁকির পর ভদ্রলোক চোখ খুললেন। বলো। আপনাকে কাল বলেছিলাম না আমার একজন সঙ্গী আসবে, এই যে আপনার ঘরের নতুন বাসিন্দা। কথাটা বলে উপেন্দ্রকিশোর সৌরেন্দ্রের দিকে তাকালো। সৌরেন্দ্র, তুমি এর নাম শুনে থাকবে। ইনি হলেন বিখ্যাত রামকুমার ভট্টাচার্য বিদ্যারত্ন। আমাদের সাধারণ ব্রাহ্ম সমাজের গ্রন্থ কুলি কাহিনীর ইনিই লিখে থাকেন। ভবঘুরে মানুষ, আজ এখানে তো কাল সেখানে, যতদিন সাহচর্য পাওয়া যায়, বুঝতে পারছো? ছেড়ো না, সংস্কৃতটা ভালো করে শিখে নাও, বুঝলে? রামকুমার ভট্টাচার্য বিদ্যারত্ন স্থির চোখে কিছুক্ষণ আপাতমস্তক পর্যবেক্ষণ করলেন সৌরেন্দ্রকে,
তারপর বললেন, কি করা হয়? আজ্ঞে গত বছর বিএ পাশ করেছি, এবার ইচ্ছে আছে ডাক্তারি পড়ার। সৌরেন্দ্র নতমুখে বলল। বাহ, অতি উত্তম। গগনচন্দ্র অমনি ওদিক থেকে ফুট কাটল। উত্তম কিসের পণ্ডিত মশাই? আপনি তো আয়ুর্বেদ চর্চা করেন, অ্যালোপ্যাথি দু চক্ষে দেখতে পারেন না। রামকুমার ভট্টাচার্য বিদ্যারত্ন বললেন, দু চোখে দেখতে পারবো না কেন? পিতা সন্তানকে দেখতে পারবে না? আয়ুর্বেদ হলো সবার পিতামহ। ঠিকমতো আয়ত্ত করলে আয়ুর্বেদের ওপর কোনো চিকিৎসাবিদ্যা নেই, থাকা সম্ভব নয়। ওসব কথা এখনকার দিনে অচল পণ্ডিত মশাই। গগনচন্দ্র আবার বলল, ধরুন আপনার কিডনিতে পাথর হলো, কিংবা পেটে টিউমার, ছোটখাটো নয়, বড় আকারের। আপনার এই গাছটা কি পারবেন সেগুলো সারাতে? পারবেন না। তার জন্য দরকার অ্যালোপ্যাথির অপারেশন। রামকুমার ভট্টাচার্য বিদ্যারত্ন এবার ভ্রু কঞ্চিত করে বললেন, অল্পবিদ্যা ভয়ঙ্করী গগনচন্দ্র। আগে আয়ুর্বেদ কি সেটা জানো, তারপর তুচ্ছ তাচ্ছিল্য করো। মহর্ষি সুশ্রুত কি লিখেছেন জানো? আয়ুরস্মিন বিদ্যতে অনেন বা আয়ুর্বিন্দোত্তবে, অর্থাৎ যার দ্বারা আয়ু লাভ করা যায় এবং যার দ্বারা আয়ুকে জানা যায়, তাই হলো আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ ৮ ভাগে বিভক্ত। তার প্রথম ভাগই হলো শল্যতন্ত্র, তোমাদের ভাষায় অপারেশন। শুধু টিউমার অপারেশনই না, সুশ্রুত বা বানভট্ট প্লাস্টিক সার্জারির বর্ণনাও দিয়ে গিয়েছেন। এই বাড়িতেও একজন হবু ডাক্তার রয়েছেন, তিনি এগুলো জানেন এবং মানেন। আরে পণ্ডিত মশাই, উপেন্দ্রকিশোর এবার বলল, আপনি বোঝেন না কেন? গগন আপনাকে রাগাতে ভালোবাসে। ওর কথায় আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হইনি উপেন্দ্র। না জেনে না শুনে নিজের জাতিকে, নিজেদের ঐতিহ্যকে অকারণ হেয় করাটা আমার কাছে রসিকতা মনে হয় না। তবে এই হয়তো তোমাদের কাছে আধুনিকতার সংজ্ঞা। সে যাই হোক, রামকুমার ভট্টাচার্য বিদ্যারত্ন সৌরেন্দ্রর দিকে তাকালেন। তুমি অশ্বিনী কুমারদ্বয়ের সার্থক উত্তরস্বরী হও, এই আশীর্বাদ করি বাবা। সৌরেন্দ্র নিচু হয়ে প্রণাম করতে যেতে ভদ্রলোক বিনা বাক্যব্যয়ে পা দুটি সামনে এগিয়ে দিলেন। মহাপণ্ডিত মানুষটির পদধূলি নিতে নিতে সৌরেন্দ্রের বুকের ভেতরটা কাঁপছিল। আসন্ন উজ্জ্বল ভবিষ্যতের উত্তেজনায় প্রবলভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে ইচ্ছা করছিল জন্মদাতা পিতাকে। ভাগ্যিস তিনি সৌরেন্দ্রকে ত্যাগ করলেন, তাই সে এমন পরিবেশে থাকার সুযোগ পেল। মনে মনে সে বিলক্ষণ বুঝতে পারছিল সাপে তার বর হয়েছে। গঙ্গোপাধ্যায় বাড়ির এই পরিবেশ তাকে আরো মুক্তমনা, আরো যুক্তিবাদী, আরো মানবিক হয়ে উঠতে সাহায্য করবে। কেটে গিয়েছে প্রায় 6 মাস। মহাকালের হিসেবে 6টি চন্দ্রমাস বা অর্থবৎসর একটি সামান্য পর্যায় হলেও নশ্বর মনুষ্য জীবনে এই সময় নেহাত কম নয়। কৃষ্ণসুন্দরের জাহাজ অশান্ত আটলান্টিক মহাসাগরের প্রবল ঝড় পেরিয়ে পৌঁছেছে অজানা দেশে সুরিনামে। জাহাজের প্রতিটি বন্দির ওপর দিয়েও গিয়েছে অনেক কালবৈশাখীর ঝঞ্ঝা। যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই হাজার থার্ড অফিসার জোহাম সাহেবের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওলন্দাজ সহ নাবিক জোহাম দেশীয় নেটিভদের মানুষ বলে আদৌ গণ্য করে না। কারণে অকারণে সে জ্বলন্ত চুরুট চেপে ধরে অর্ধাহারে খোলের মধ্যে গাদাগাদি করে বসে থাকা শীর্ণকৃষ্ট শ্রমিকদের ওপর। পান থেকে চুন খসলেই সে শরীরের সবটুকু শক্তি দিয়ে তার বুটখানা চেপে ধরে মানুষের ওপরে। তার ওপর সবচেয়ে বড় দোষ ছিল, রাতে পেটে দুপত্র তেল তরল পড়লে সে আর মানুষ থাকতো না। সমুদ্রের নোনা হাওয়ায় তখন তার তলপেটে পৌরুষের মাস্তুল প্যান্ট ফুঁড়ে বেরিয়ে আসতে চাইতো। টলতে টলতে সে তখন এসে সিঁড়ি দিয়ে নামতো জাহাজের খোলে। সামনে যে মেয়েকে পেত তাকে টানতে টানতে নিয়ে চলে যেত নিজের কেবিনে। সারা রাত তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে ভোর রাতে ফেলে দিয়ে যেত জাহাজের ডেকে। পরপর দুজন মেয়ের ওই দশা হওয়ার অন্ধকার খোলের মধ্যেও বিক্ষোভ শুরু হয়েছিল। জাহাজের খালাসি গাং সারেংরা আগে থাকতেই জানতো তাদের জম সাহেবের এই পদ স্বভাব। তাই তোতারাম পরেশ কৈবর্ত জিতু পাগলা চামেলিরা যখন রুখে দাঁড়ালো, তখন তারা মুখে না কাটলেও কোনো প্রতিবাদ করলো না। সেদিন রাতে জোহাম সাহেব যখন সিঁড়ি বেয়ে খোলের মধ্যে নামছিল, তখন তার পা টলছিল না। হাতে সাপের মতো হিলহিলে একটা চাবুক। মাথায় সেদিন আগুন চেপে গেছে। তোতারামেরা সেদিন বিকেলে গিয়ে নালিশ করেছিল জাহাজের প্রধান নাবিক গ্ল্যাডস্টোন সাহেবের কাছে। জোহাম ওলন্দাজ হলেও গ্ল্যাডস্টোন ক্যাথলিক খ্রিস্টান। গ্ল্যাডস্টোন সাহেব বন্দীদের প্রতি খুব বেশি সদয় না হলেও চক্ষু লজ্জাটুকু আছে। এইটুকু অন্তত ভালোভাবেই বোঝেন যে ইনডেন্চার্ড ক্রুদের আখের খেতে যেভাবেই খাটানো যাক না কেন, মেয়েদের শরীরের ওপর অধিকার খাটে না। তিনি সম্ভবত জোহামকে ডেকে মৃদু তিরস্কার সহযোগে বুঝিয়েছিলেন যে কাজটা ঠিক হচ্ছে না। জোহাম চিবিয়ে চিবিয়ে বলেছিল, দে আর আওয়ার স্লেভস, ব্লাডি স্লেভস। কার বাপের কি বলার আছে? গ্ল্যাডস্টোন সাহেব জাহাজের দুলনিতে কেবিনেট বসে টাল সামলাতে সামলাতে বলেছিলেন, এটা 15th সেঞ্চুরিজ জোহাম। ওরা কন্ট্রাক্টে কাজ করতে যাচ্ছে, লাইফ টাইমের জন্য নয়। হুর! জোহাম তাচ্ছিল্যের ভঙ্গিতে একটা শব্দ করে বলেছিল, ওসব খাতার গুলিও কপতে লাভ নেই গ্ল্যাডস্টোন।
ওসব খাতার বুলি কপচে লাভ নেই গ্ল্যাস্টন। আমার কাছে ওরা শুধুই স্লেভ। এখন 3 মাস ধরে জলে থাকবো, বহু দেশে, এতগুলো মেয়ে যাচ্ছে, একটু ফুর্তি না করলে হয়? গ্ল্যাডস্টোন থেমে গিয়ে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়েছিলেন মদ্যপ জোহমের দিকে। তারপর ব্রহ্মাস্ত্র ছুড়েছিলেন। বছর কয়েক আগে ব্রিটিশ গিয়ানা যাওয়ার ঘটনা মনে আছে? কোন ঘটনা? জোহাম কেবিন থেকে দূরবীন দিয়ে দূরের অন্ধকার মহাসমুদ্র দেখতে দেখতে লাল চোখে তাকায়। কুলি মেয়েদের রেপ করার জন্য 200 জন কুলি একসঙ্গে চড়াও হয়েছিল জাহাজের ক্যাপ্টেন আর বাকি অফিসারদের ওপর। নেতৃত্বে ছিল হনুমান আর লক্ষণ বলে 2 কুলি। জাহাজটা যখন বন্দরে পৌঁছায় আমাদের কেউ বেঁচে ছিল না। ঘটনাটা একেবারেই জানাজানি করা হয়নি। মিডিয়ার মুখ বন্ধ করা হয়েছিল মোটা পাউন্ড দিয়ে। কারণ এই ঘটনা চাওয়া হলে কুলিদের সাহস অনেক বেড়ে যাবে। গ্ল্যাডস্টোন পানীয়তে একটা চুমুক দিয়ে বললেন, আজ ওরা আমাকে নালিশ করেছে, কাল এসে গলা টিপবে। আমরা 8-10 জন, ওরা 150 জন। ক্ষেপলে কি হবে বুঝতে পারছো? জোয়াম সেদিন রাতেই সে খোলের ভেতর থেকে ঢুকে তোতারা ও জিতু পাগলাকে গুনে গুনে 50 ঘা চাবুক মেরেছিল। কেউ আত্মরক্ষা করার সুযোগটুকু পায়নি। সবাই যখন গাদাগাদি করে ঘুমোচ্ছিল, সেই প্রচণ্ড মারে তোতারাম বেঁচে গেলেও জিতু পাগলার জ্বর এসে গিয়েছিল। 3 দিন পর সে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। তারপর একটা মরা পাখির মতোই তার লাশটা জাহাজ থেকে ফেলে দেওয়া হয়েছিল। চাবুক মেরে হাতের সুখ করে নেওয়ার পর থেকে কেন কে জানে জোহম আর মেয়েদের দিকে হাত বাড়ায়নি। হয়তো জিতু মরে যাওয়ার সত্যিই ভয় পেয়েছিল, কিন্তু সেই ভয়ের কম্পন গিয়ে পৌঁছায়নি তোতারামের কাছে। তাই তারাও হাঁপ তাই তারাও কাঁপছিল জম সাহেবের ভয়ে। মৃত্যু ভয় বড় ভয়। ওদের পালতোলা জাহাজ যেদিন সুরিনামে গিয়ে নোঙর করল, সেদিন বেশ কয়েক মাস আগে স্বপ্নে দেখা অভিজ্ঞতাটা মনে পড়ে গেল কৃষ্ণসুন্দরের। না, স্বপ্নের মতো অতটা ভয়াবহ দৃশ্য দেখতে হলো না ওকে। বন্দর থেকে এই কয়েক মাসের সমুদ্র যাত্রায় ক্লিষ্ট কুলিদের প্রায় 2 ঘন্টা হাঁটিয়ে উপস্থিত করালো আখের ক্ষেতে। যেদিকে চোখ যায় সবুজ শ্যামল দিগন্ত বিস্তৃত ক্ষেত। সেই ক্ষেতে মাথা নাড়িয়ে বাতাসের সঙ্গে দুলছে প্রায় 2 মানুষ লম্বা গাছের সারি আখ গাছের সারি। এক ঝলক দেখলে 1000 মাইল দূরের স্বদেশের কথা মনে পড়ে যায় সকলের। আখ গাছের ক্ষেত থেকে প্রায় কোষখানেক দূরে কিছুটা জঙ্গল পরিষ্কার করে বানানো হয়েছে সার দিয়ে একতলা ছোট ছোট কাঠের বাড়ি। বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বোধহয় সেই বাড়িগুলো মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে। কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয়। বহুদিন পর কৃষ্ণসুন্দরের হরিহর আর কাঠের কথা মনে পড়ে গেল। প্রত্যেকের জন্য আলাদা কোঠা বাড়ি। আপনি হলেন গিয়ে বামুন মানুষ, আপনার জন্য সবকিছুই আলাদা থাকবে। নিজেরা থাকবেন, বাজার দোকান করবেন, রেঁধে খাবেন আর কি। বাজার দোকান? কৃষ্ণসুন্দর ধূসর চোখে চারপাশে তাকালেন। এই জনশূন্য অন্তঃপ্রান্তে কোথায় বাজার ঘাট? ব্রহ্মময় কিন্তু কৃষ্ণসুন্দরের মতো মনমরা নেই। এই কয়েক মাসে সে নারকীয় পরিবেশের মধ্যে দিনরাত কেটেছে জীবন। সেই তুলনায় নিজেদের জন্য পৃথক এক কাঠের বাড়ি তো স্বর্গসম। নাই বা হলো স্বদেশ। এই কয়েক সপ্তাহে তিনি আগের চেয়ে অনেক কৃশকায় হয়ে গিয়েছেন। তবু অশেষ উৎসাহে তিনি নতুন বাড়ি গোছাতে শুরু করলেন। ঘর মোটে একখানা, তা হোক, প্রাণীও তো এখন সাকুল্যে 3 জন। প্রতি সপ্তাহে নাকি চাল ডাল আর কিছু সবজি পাওয়া যাবে, তাই দিয়েই চালাতে হবে। দিব্যসুন্দরও বহুদিন পর উন্মুক্ত প্রকৃতির সান্নিধ্যে এসে উচ্ছল হয়ে উঠেছে। আনন্দে সে তাদের বাড়ির চারপাশে ছোটাছুটি করতে লাগলো। কৃষ্ণসুন্দর বসেছিলেন বাড়ির সামনের জমিতে। তোতারাম, বিনয়, পরেশ কৈবর্ত বসে ছিল উদাস মুখে। এই মহাদেশ এখন বেশ গরম, রোদের হলকায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু কারুরই সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। একটা কুচি ঘাস ছিঁড়ে মুখে পুরে চিবোতে চিবোতে তোতারাম বলল, আইজকের দিনটা আমাগো ছুটি, কাল থেকে কাম শুরু হবে। পাঁচিলের ধারে যে হোমদমত্ত লোকখান খাড়ায় ছিল, তারে জিগালাম, সে কি বললো জানেন ঠাকুরমশাই? কি কি? কৃষ্ণসুন্দর জিজ্ঞেস করলেন। এই বাগিচার মালিকানা 2 জন সাহেবের, তারা দুজনেই থাকেন কাছে। রোজ দুবেলা ঘোড়ায় চইরা আক্ষেত দেখতে আসেন। বিনয় বলল, আমি ওই লম্বা লোকটাকে জিজ্ঞাসা করেছিলাম। লোকটা মুলাটো। মুলা? তোতারাম হাঁ হয়ে গেল। দিব্যি দেখতাছি একটা লম্বা চওড়া জোয়ান মরদ। মুলা কোত্থেকে পেলা তুমি? মুলা নয়, মুলাটো। এদেশের আদি মানুষরা তো কালো, তাদের বলে নিগ্রো। ইংরেজরা নিগ্রো মেয়েদের সঙ্গে সহবাস করায় এক ধরনের বর্ণসংকর জাত উদ্ভব হয়েছে, তাদেরই বলে মুলাটো। গায়ের রং দেখো, ফর্সাও নয় কালোও নয়, মাঝারি। চুলগুলো আবার দেশের লোকেদের মতো মোকড়ানো। বিনয় কৃষ্ণসুন্দরের দিকে ফিরে পড়ল, জানেন ঠাকুরমশাই, এই দেশে এত আখের ক্ষেত, এইসব ক্ষেতে আগে নাকি কাজ করতো নিগ্রোরা, একেবারে মুফতে কৃতদাস হয়ে। কিন্তু বেশ কয়েক বছর আগে ব্রিটিশ পার্লামেন্টের কড়া আইন করে এই দাসপ্রথা বন্ধ করা হয়েছে। কিন্তু দাস না হলে আখের খেতে কাজ করবে কে? তাই আমাদের মতো গরিব দেশের উপর নজর পড়েছে।
তারাই তো তার মানে এই দেশের আসল বাসিন্দা। তারা কোথায়? কৃষ্ণসুন্দর প্রশ্ন করলেন। নিশ্চয়ই থাকে দূরের কোনো গ্রামে। বিনয় বলল, পড়েছিলাম তারা এখন আর ইংরেজদের ভয় পায় না, নিজেদের মতো থাকে। সাহেব খামার মালিকরাও আইনের ভয়ে তাদের ঘাঁটায় না। কথায় কথায় দিনের আলো মুছে গিয়ে রাত আসে, ভারতবর্ষ হোক বা সুরিনামে। সূর্যদেব নিজের কর্তব্য সদা অবিচল। সেদিন রাতে কৃষ্ণসুন্দর বা ব্রহ্মময়ী কারোরই ঘুম হলো না। এতগুলো দিনের পর অপেক্ষাকৃত সুস্থ পরিবেশে তারা পাশাপাশি থাকার সুযোগ পেলেন। তবু কারোরই যেন মনে কোনো খুশি নেই। এক কোণে অকাতরে ঘুমাচ্ছে দিব্যসুন্দর। তার ঘুমন্ত চোখের ওপর আলতো করে বিলি কাটছেন ব্রহ্মময়ী। দীপুর দিনযাপন, তারপর জাহাজের খোল, কতদিন পর তিনি সন্তানকে নিজের করে ফেলেন। কি রোগা হয়ে গেছে তার ছেলেটা। ভরাট গালগুলোর মাংস খসে গিয়ে তুবড়ে গিয়েছে, রঙও ময়লা হয়ে গিয়েছে অনেক। তিনি অস্ফুটে বললেন, ওদের কি খবর বলো তো? কৃষ্ণসুন্দর চিত হয়ে শুয়েছিলেন। বললেন, সব ঠিকঠাক চললে তারা হয়তো দ্বারকার কাছেই আছে। ভালোই আছে নিশ্চয়ই। ব্রহ্মমের গলার কাছে কি যেন দলা পাকাচ্ছিল। তিনি চুপ করে রইলেন। কৃষ্ণসুন্দরও কোনো কথা বললেন না। পাশেই গড়াধীন ছোট্ট একফালি জানলা। সেখান দিয়ে দেখা যাচ্ছে দূরের জঙ্গল, রাতের আকাশ। সেই আকাশে মিটমিট করছে নক্ষত্র, জ্বলজ্বল করছে চাঁদ। পাশাপাশি শুয়ে দুজন প্রাপ্তবয়স্ক নরনারী প্রত্যক্ষ করছেন প্রকৃতির সেই চিরাচরিত সুন্দর রূপ। অনেকক্ষণ পর কৃষ্ণসুন্দর অস্ফুটে বললেন, কাল থেকে আমি পাকাপাকিভাবে একজন কুলি হব কৃষ্ণা। ব্রহ্মময় বললেন, সত্যিই কি তোমাকে দিয়ে ওরা ক্ষেতের কাজই করাবে? এও তো হতে পারে এখানে কোনো মন্দির আছে, সেই মন্দিরের। কি যে বলো! ম্লান হাসলেন কৃষ্ণসুন্দর। এখানে আবার মন্দির কোথা থেকে পাবে তুমি? ওসব ওই হরিহর আরকাটের ফাঁদে ফেলার চাল ছিল। এতদিন এখানে কতদিন থাকবো আমরা? চুক্তিনামাতে তো লেখা আছে 5 বছর, কিন্তু তারপরেও কি ফিরতে পারবো? বিড়বিড় করলেন কৃষ্ণসুন্দর। জানি না। অনেকেই শুনেছি এখানে পিটিয়েই মেরে ফেলা হয়, তারপর পুঁতে দেওয়া হয় বালির চরে। কাকপক্ষীতেও টের পায় না। আমি তো কখনো এসব পরিশ্রমের কাজ করিনি, আমার ভাগ্যেও হয়তো সেটাই লেখা আছে। এসব কি বলছো তুমি? আর্তনাদ করে উঠলেন ব্রহ্মময়ী। ওসব কিচ্ছু হবে না। আমি বাবা বিশ্বনাথকে দিনরাত ডাকছি, সব ভালো হবে। আমরা ঠিক ফিরবো, দেখো। ততদিনে আমাদের মেয়ে দুটো অনেক বড় হয়ে যাবে। কৃষ্ণচন্দ্র কিছু বলতে গিয়েও বললেন না। হঠাৎ করে উপলব্ধি করলেন, মশাট গ্রামে যে বিশ্বনাথ মন্দিরে তিনি একনিষ্ঠ পূজারী ছিলেন, সেই বিগ্রহটিও তার এখনো পরিষ্কার মনে পড়ছে না। নিষ্ঠুর বাস্তব তাকে সেসব স্মৃতি ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে। তার স্মৃতির কুঠুরি জুড়ে এখন শুধুই অত্যাচার, বঞ্চনা আর অপমান। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে কিন্তু শেষের দিকে ঠিক বলা যায়, বা 70% বলা যায় এসে গেছি। আরো 2-3টে নতুন চরিত্রের আগমন ঘটেছে। ভালো লাগছে যথেষ্ট। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। একটা বলে সবসময় বলেছি, একটা রেশ, একটা আবেগ, একটা ঘোরের মধ্যে দিয়ে যেন হেঁটে চলেছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।